বন্ধুরা, পুরো শহর জুড়ে 18 বছর ধরে মুন্ডু কাটা লাশ পাওয়া যাচ্ছিল। আর সেই লাশগুলো ছিল প্রত্যেকটা মহিলাদের। প্রত্যেক লাশে থাকতো পরনে সাদা শাড়ি, আর দেহের উপরে থাকতো একটা রাক্ষসে মুখোশ। এই সাইকো কিলার যে শুধু মেয়েদেরই টার্গেট করছে। এই কারণে করছে, কিছুতেই কিলারকে ধরতে পারছিল না। কিলারকে ধরতে আসে পাকাপোক্ত গোয়েন্দার ভাস্কর, আর ভাস্করের গার্লফ্রেন্ড রিপোর্টার লক্ষ্মী, সাথে আছে তার অ্যাসিস্ট্যান্ট। তিনজনে বেরিয়ে পড়ে ওই কিলারের সন্ধানে। কিলারকে খুঁজতে তারা কি কি বিপদের সম্মুখীন হয়, কিভাবেই বা কিলারের সন্ধান পাবে, সব দেখবো আজকের এই গল্পটিতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে তোলপাড় করা একটি নিউজ, যেখানে বলা হচ্ছে যে মধ্যপ্রদেশ ও কর্ণাটকের মধ্যবর্তী একটি জঙ্গলে এক কিলার মহিলাদের নির্মমভাবে শারীরিক নির্যাতন করে তাদের মুন্ডু কেটে হত্যা করছে। আর মহিলাদের হত্যা করার পর সাদা শাড়ি পরিয়ে দিত, আর দেহের উপরে এটি রাক্ষসের মুখোশ রেখে দিত। ফলে পুলিশেরা এই হত্যাকাণ্ডকে মুখোশ খুন বলে নামকরণ করেছিল। মধ্যে 15টার বেশি মার্ডার হয়ে যায় এবং সেই কিলারকে এখনো অবধি ধরতে পারছিল না। অতএব সবার মনে একটাই প্রশ্ন ছিল যে এই কিলারকে কবে পুলিশ ধরবে। সেই সাইকো কিলারকে দেখতে পাই যে তার পরবর্তী ভিকটিমকে বন্দি করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি মহিলাটির হাত বাঁধা এবং পরনে আছে সাদা শাড়ি, আর মহিলাটির গলায় ঝুলছে একটি শিবলিঙ্গের লকেট। পর সেই সাইকো কিলার অদ্ভুত বেশভূষা ধারণ করে সে মহিলাটির কাছে আসে আর গলায় থাকা সেই লকেটটি ছিঁড়ে নেয় এবং কিছু সে তন্ত্রমন্ত্র করতে থাকে। তারপর সেই লকেটটি নিয়ে এসে মহিলাটির মুখের ভেতরে ঢুকিয়ে কপালে আঘাত করলে লকেটটি পেটের ভেতরে চলে যায়। থেকেই আমরা দৃশ্য পরিবর্তন দেখতে পাই। এরপর আমরা জন ও মার্ক নামে দুজনকে দেখতে পাই। জন মার্ককে কোনো এক সমস্যা সমাধানের জন্য এক ডিটেকটিভের কাছে নিয়ে যাচ্ছিল, আর তারই নাম ছিল ভাস্কর। যাওয়ার পথে তারা এক গ্যারেজের কাছে গাড়ি থামায়, আর সেখানে থাকা এক পঙ্গু লোককে ভাস্করের সম্বন্ধে তারা জিজ্ঞাসা করতে থাকে। পঙ্গু লোকটি ভাস্করের ঠিকানা জানে না, কিন্তু ওখানে থাকা এক হাবিলদার বেরিয়ে আসে আর সে ভাস্করের ঠিকানা দিয়ে দেয়। দেরি না করে গাড়ি নিয়ে ওই ঠিকানায় রওনা দেয়। জনেরা ওইখানে পৌঁছে আশেপাশে লোকজনদের জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ, এটাই ভাস্করের বাড়ি। ভাস্করের বাড়িটা ছিল খুব অদ্ভুত। ঢোকা এবং বেরোনোর পথ ছিল আলাদা ধরনের। তাদের মধ্যে চিন্তা আসে যে এটা আদৌ ডিটেকটিভ ভাস্করের বাড়ি কিনা। জন ও মার্ক ভাস্করের বাড়ির ভেতরে ঢোকে এবং সেখানে ভাস্করের অ্যাসিস্ট্যান্ট প্রসাদের দেখা পায়। জন ও মার্ক প্রসাদকে তাদের পরিচয় দেয় এবং জন বলে যে আমার একটি গুরুত্বপূর্ণ মোবাইল হারিয়ে গেছে, তাই আমরা এখানে এসেছি ওই মোবাইলটি ফিরে পাওয়ার জন্য। কারণ ভাস্কর এইসব কাজ খুব সহজেই ভাবে করে দেয়, সে এই কাজে খুবই পারদর্শী। ভাস্কর বাড়িতে না থাকার কারণে প্রসাদ জনদের সঙ্গে একটা চুক্তি করে যে এই কাজের জন্য 2 লাখ টাকা দিতে হবে, আর জন ধনী হওয়ার কারণে 2 লাখ টাকা দিয়ে দেয়। কিন্তু ওখানে বাড়ি মালিক এসে সেই 2 লাখ টাকা নিয়ে নেয়, কেননা জন এত বড় লোক হওয়ার সত্ত্বেও যে 2 বছর ধরে বাড়ি ভাড়া দেয়নি। জন আবার 1 লাখ টাকা বের করে প্রসাদকে দেয় আর বলে যে যত টাকা লাগে লাগুক আমি দিতে রাজি আছি, কিন্তু আমার ফোন যেন ফিরে পাই। এরপর কোথায় কোথায় মার্ক প্রসাদকে বলে যে আমিও ভাস্করের মতন একজন বড় ডিটেকটিভ হতে চাই। মার্কের কথা শুনে প্রসাদ তখন বলে যে ভাস্করের মতন বড় ডিটেকটিভ হতে চাইলে ছোটবেলার কিছু ট্র্যাজেডি থাকা দরকার। আর তখন প্রসাদ 12 বছর আগে ঘটে যাওয়া ভাস্করের ছোটবেলার কিছু ট্র্যাজেডি বলতে থাকে, যেটা থেকে সে এত বড় ডিটেকটিভ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভাস্করের মা, এই যে চাকরিজীবী বাবা, আর ছিল ইঞ্জিনিয়ারিং পড়া এক বড় দাদা। ছোটবেলা থেকে ভাস্কর ছিল খুবই চতুর স্বভাবের। ভাস্কর তার চোখ দিয়ে মিনিটের মধ্যে পাতালে লুকিয়ে থাকা বস্তু খুঁজে বের করত। পরে দাদা রহিমা নামে এক মুসলমান মেয়েকে ভালোবাসতো। এই ঘটনাটি একদিন জানতে পারে, আর সে ভাস্করের বাড়িতে এসে ভাস্করকে মারধর করে শাসিয়েও যায়। রহিমার বাবা ছিল ওই এলাকার এসআই। তবে তো বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে শাসিয়েছে। রহিমার বাবা যাওয়ার আগে ভাস্করকে বলে সে যেন তার মেয়ের থেকে দূরে থাকে এবং ভুলে যায়, কিন্তু এর পরেও তারা সম্পর্ক বোঝায়। রহিমার বাবা জানতে পেরে পরে রহিমার কলেজে যাওয়াটা বন্ধ করে দেয়। এর ফলে তাদের মধ্যে দেখা আর হয় না। ভাস্কর খুবই ব্যাকুল হয়ে ওঠে। একদিন ভাস্কর রহিমাকে নিয়ে পালিয়ে যাওয়ার মন্তব্য নেয়, আর রহিমার বাড়িতে গিয়ে ভাস্কর দেখে যে অলরেডি রহিমার বাবা আর রহিমাকে কে মার্ডার করে রেখে দিয়েছে। রহিমার লাশের কাছে পৌঁছায় আর ভুলবশত পেটে গেঁথে থাকা সেই ছুরিটি তুলে নেয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে আর অস্কার করে।
ভাস্কর নিজের দাদাকে বাঁচাতে ওই ক্রাইম স্পটে নিজেই চলে যায় আর প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু ভাস্কর কিছুই পায় না। এই কাজে ভাস্কর পুরোপুরি ব্যর্থ হয়। পর ভাস্করের দাদাকে জামিনের মাধ্যমে ছাড়িয়ে আনা হয়। ভাস্কর ছিল নির্দোষ, তার এই অসম্মান তার পরিবারের জন্য একদম সে সহ্য করতে পারছিল না। অবশেষে সে গলায় দড়ি দিয়ে একদিন মরে যায়। তার দাদার এমন মর্মান্তিক মরণ কিছুতেই সহ্য করতে পারছিল না, তাই সে পুলিশের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সে কিছু ট্রেলার মুভি দেখতে থাকে। এই দেখে ভাস্করের কিছু ধারণা জেগে যায়। আবার সে ক্রাইম স্পটে যায় আর তখনই রহিমাদের বাড়ির দেয়ালে কিছু পায়ের ছাপ দেখতে পায় আর ওখানে একটি শিবলিঙ্গের লকেট পায়, যা আমরা মুভির প্রথমেই দেখেছি। একজন মুসলিমের বাড়িতে শিবলিঙ্গের লকেট পাওয়া মাত্রই ভাস্করের মনে একটি সন্দেহ জাগে। এরপর ভাস্কর ওই শিবলিঙ্গের লকেট আর বাড়ির দেয়ালে ছাপের কথা পুলিশকে বলতে থাকে, কিন্তু পুলিশ এতে কোনো গুরুত্বই দেয় না। ভাস্করের দাদা মরে যাওয়ার পরেও একজন খুনি হিসাবে রয়ে যায়, এটা ভাস্কর কিছুতেই মানতে পারছিল না। অবশেষে সে পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নয়, কিন্তু ভাস্করের চোখে সমস্যা থাকার কারণে এটাতে সে ব্যর্থ হয়। তাই তার দাদাকে নির্দোষ প্রমাণ করতে ফাইনালি ভাস্কর একজন বড় ডিটেকটিভ হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সিন বদলে যায়। আমরা ভাস্করকে দেখতে পাচ্ছি আর প্রসাদ ভাস্করকে জনদের ব্যাপারে কিছু বলার আগে ভাস্কর জনদের সমস্যার ব্যাপারে বুঝে যায়। দামি ঘড়ি, জুতো এবং জামা কাপড় দামি পরা থাকা সত্ত্বেও সে একটি কম দামের মোবাইল দেখতে পায়, আর এর থেকে ভাস্কর বুঝে যায় যে সত্যি জনের মোবাইল হারিয়ে গেছে এবং মোবাইলটিতে এক গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং মোবাইলটি সত্যি না ফিরে পেলে জন বড় বিপদে পড়বে। তখন মার্ক বলে, হ্যাঁ এই তো সেদিন আগে জন রিকারাবার টি শার্টে এক ঘনিষ্ঠ মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাদের কিছু সময় কাটানোর মুহূর্ত ওই মোবাইলে রেকর্ডিং করা আছে এবং ওই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো যদি ভাইরাল হয়ে যায় তাহলে জন সমস্যায় পড়তে পারে। ভাস্কর জনকে জিজ্ঞাসা করে যে সেদিন তুমি কেমন পকেটযুক্ত প্যান্ট পরেছিলে। উত্তরে জন বললে তৎক্ষণাৎ ভাস্কর বলে দেয় যে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে, পরের দিন ফোন এসে নিয়ে যেও। এরপর জন ও মার্ক ওখান থেকে চলে যায়। প্রসাদ ভাস্করকে জিজ্ঞাসা করে যে কিভাবে তুমি এত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দিলে, তুমি একজন সত্যি দক্ষ ডিটেকটিভ, তোমার কাজের তুলনা নেই। ভাস্কর প্রসাদকে বলে যে যেদিন ওই মেয়েটির সঙ্গে জন দেখা করতে গিয়েছিল সেদিন জন খুবই এক্সাইট ছিল আর পকেট থেকে গাড়ির চাবি বের করতে গিয়ে মোবাইলটি ডাস্টবিনে পড়ে যায় এবং ওখানে থাকা এক ওয়াচম্যান ওই ডাস্টবিন থেকে ফোনটি গুড়িয়ে এক লোকের কাছে বেচে দেয়। পরের দিন ভাস্কর ও প্রসাদ ওই লোকটির কাছে গিয়ে ফোনটি নিয়ে নেয় এবং জনকে ফিরিয়ে দেয়। এতে জন খুবই খুশি হয়ে ওঠে। দৃশ্যে আমরা একদল গ্রামবাসীকে এক জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে দেখতে পাচ্ছি। এই হাঁটতে থাকা লোকেরা ওই জঙ্গলের ভেতর একটি মৃতদেহকে দেখতে পায়, যেটি ছিল পরনে সাদা শাড়ি আর তার গায়ের উপরে ছিল একটা রাক্ষসে মুখোশ। কিছুক্ষণের মধ্যে ওখানে তদন্ত করার জন্য পুলিশ আসে, পুলিশের সাথে ছিল ভাস্কর। কিন্তু এখানেই আশ্চর্যের বিষয় যে ভাস্কর এত পারদর্শী ডিটেকটিভ হয়েও এই সাইকো কিলারকে মোটেও ধরতে পারছিল না। প্রত্যেকবারের মতন এবারেও ভাস্কর ও পুলিশ অফিসার কোনো তথ্যই পাচ্ছিল না খুনির। কিন্তু ভাস্কর এই মৃতদেহটির সাথে অন্য মৃতদেহের একটি পার্থক্য দেখতে পায়। সে দেখতে পায় যে এই মৃতদেহটি 6টি আঙুল ছিল, কিন্তু একটি করে আঙুল কাটা দেখতে পাচ্ছে। কী কারণে কাটা কিছুই বুঝিয়ে উঠতে পারছিল না। কিন্তু অফিসার ইন্দ্রা, যে কিনা ভাস্করের ছোটবেলার বন্ধু, এই সামান্য তথ্য প্রমাণের সাহায্যে খুনিকে খুঁজে বের করা অসম্ভব। আর এই কথা শুনে ভাস্কর রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ওখানে এসে হাজির হয় ভাস্করের সেই ছোটবেলার বন্ধু লক্ষ্মী। এই লক্ষ্মীকে ভাস্কর খুবই পছন্দ করত, কিন্তু লক্ষ্মী মোটে ভাস্করকে পছন্দ করতো না। এই লক্ষ্মী ছিল একজন দক্ষ রিপোর্টার। প্রত্যেকবারের মতন এবারেও কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় লক্ষ্মী ওই পুলিশ অফিসার ইন্দ্রাকে অনেক কথা শোনায়। লক্ষ্মীর কথায় পুলিশ অফিসার ইন্দ্রা বলে যে এতে পুলিশের কোনো দোষ নেই, ওই কিলার এতটাই চালাক যে কোনো তথ্য প্রমাণ ফেলেই যাচ্ছে না, কিন্তু একের পর এক খুন করেই চলছে। কিলার মৃতদেহের মুন্ডু কাটছে আর হাতের চামড়াগুলো এমনভাবে জ্বালিয়ে দিচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে বোঝা যাচ্ছে না যে মৃতদেহ আসলে কার। মাঝে ইন্দ্রার কাছে কর্ণাটকের এসআই শঙ্করের ফোন আসে, আর কথা বলার পর ইন্দ্রা লক্ষ্মীকে জানায় শঙ্কর আর 1 বছর পরে রিটায়ার হয়ে যাবে। এই সাইকো কিলারের কেসটি একমাত্র কেস শঙ্কর তার ক্যারিয়ারে আজও পর্যন্ত সলভ করতে পারেনি। খুনির সম্পর্কে কোনো রকম তথ্য না পাওয়ার জন্য এই কেস শীঘ্রই বন্ধ করে দিতে চলেছে। অতএব লক্ষ্মীকে ইন্দ্রা জানায় যে পুলিশ অফিসারকে সে জানা যেন ভুল ভাবে, সে যেন পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে। পরের দিন ভাস্কর, ইন্দ্রা, প্রসাদ এই কেসের সম্বন্ধে তারা আলোচনা করছিল, আর ঠিক তখনই পুলিশ থানার বাইরে এক হইচই শুরু হয়ে যায়। তারা বাইরে গিয়ে দেখে
তখন আমরা গোর্খা নামে একটি লোককে দেখতে পাই, যে লোকটি ছিল একজন নেপালি। নেপালি লোকটা তার গার্লফ্রেন্ডকে নিখোঁজ হওয়ার জন্য পুলিশ থানায় এসে কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশেরা কোনো খোঁজই পায়নি, তাই সে পুলিশ থানায় এসে হামলা করছে। আমরা সেই কর্ণাটকের সিআই অফিসার শঙ্করকে দেখতে পাই। কর্ণাটক রাজ্যে সেই সাইকো কিলার একইভাবে একটি মেয়েকে খুন করেছে, তার মৃতদেহ একইভাবে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে রিপোর্টার লক্ষ্মী ওখানে পৌঁছে যায় মৃতদেহের ব্যাপারে কিছু জানার জন্য। লক্ষ্মীকে জানায় যে ওই মৃতদেহের ব্যাপারে এখনো অবধি কিছু জানা যায়নি, তবে ওই সাইকো কিলার হাতের ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়ার জন্য তার চামড়া অলরেডি পুড়িয়ে দিয়েছে। আর ঠিক তখনই ওখানে ভাস্কর এসে পৌঁছায়। ভাস্কর ওই ক্রাইম স্পটে পৌঁছেই মৃতদেহের পায়ে একটি ক্ষত চিহ্ন দেখতে পায়। একই ক্ষত লক্ষ্মীর দিদি শ্রাবণীর পায়েও ছিল। ছোটবেলায় আঘাত পাওয়ার কারণে ওই পায়ে ক্ষত সৃষ্টি হয়। ছোটবেলায় শ্রাবণীর সাথে ভাস্করের সম্পর্ক ভালো ছিল। ভাস্কর শ্রাবণীকে বড় দিদির মতনই মানত। ভাস্করের এই তথ্য প্রমাণ পেয়ে পুলিশ ওই মৃতদেহটিকে পোস্টমর্টম করে। এরপর পুলিশ তথ্য জানায় যে হ্যাঁ, সত্যি ওই মৃতদেহটি শ্রাবণীরই ছিল। এই কথা শুনে ভাস্কর খুবই কষ্ট পায়, কেননা বন্ধুরা আমি আগেই বলেছি যে ভাস্কর শ্রাবণীকে বড় দিদির মতনই মানত। এরপর লক্ষ্মী ও তার মা খুব ভেঙে পড়ে। এরপর ইন্দ্রা ও প্রসাদ কর্ণাটকের সেই পুলিশ থানায় যায়, যেখানে কিছু তথ্য জানার জন্য শ্রাবণীর বয়ফ্রেন্ড কিশোরকে ডেকে আনা হয়। তখন কিশোর জানায় যে হত্যাকাণ্ডের দিন শ্রাবণীকে সে নিজেই বাস স্ট্যান্ডে ড্রপ করে দিতে গিয়েছিল। তারপর ওখান থেকে আমি চলে আসি, আর পরের দিন জানতে পারি যে শ্রাবণীর মৃত্যু হয়েছে। প্রত্যেকবারের মতন এবারেও কিলার কোনো তথ্য প্রমাণ ফেলে যায়নি। তখন শঙ্কর আশ্বাস দেয় যে একদিন না একদিন ওই খনি ধরাই পড়বে, সে যতই চালাক হোক না কেন। একমাত্র দিদিকে হারিয়ে লক্ষ্মী খুবই বিষণ্ণ হয়ে পড়েছে। তখন ভাস্কর নিজেকে অনুশোচনা বোধ করে। সে তখন ভাবে যে যদি আমি ওই সাইকো কিলারকে আগে ধরতাম তাহলে সে শ্রাবণী দিদিকে এইভাবে মরতে হতো না। তখন ভাস্কর নিজেই থেকে সিদ্ধান্ত নেয় যে যে কোনো উপায়ে এই সাইকো কিলারকে ধরতেই হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভাস্কর লক্ষ্মীর বাড়িতে যায় আর লক্ষ্মীকে খেয়ে নিতে অনুরোধ করে, আর লক্ষ্মীকে সান্ত্বনা দিতে থাকে সে অবশ্যই ওই কিলারকে ধরবে। আর তখন রেগে গিয়ে লক্ষ্মী ভাস্করকে চড়িয়ে দেয় আর বলতে থাকে এত বছর ধরে যে নিজের দাদাকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, সে নাকি আমার বোনের কিলারকে ধরবে। ভাস্করকে অযোগ্য ফালতু ডিটেকটিভ বলে অনেক কথা শোনাতে থাকে। কথা শুনে ভাস্করের খুব খারাপ লাগে, আর সে তার পরের দিন পরিপুক্ত একজন ডিটেকটিভের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ে ওই তার তদন্তে। এখানে ভাস্কর আবার সেই কিশোরের সঙ্গে দেখা করে। জানতে পারে কিশোর শ্রাবণীকে 2টার সময় বাস স্ট্যান্ডে ড্রপ করে দিয়েছিল, আর শ্রাবণীর দেহ 3টা নাগাদ খুঁজে পাওয়া গিয়েছিল। অতএব শ্রাবণী বাসে করে হায়দ্রাবাদে পৌঁছানোর পরই হত্যা করা হয়েছিল। ভাস্কর কিশোরকে আশ্বস্ত করে যে কোনো উপায়ে ওই হত্যাকারীকে সে ধরবে। এই কথা শুনে কিশোরও ভাস্করকে সাহায্য করবে বলে। এরপর ভাস্কর কিশোর ও প্রসাদকে নিয়ে শ্রাবণীর বন্ধুদের সঙ্গে দেখা করে, যেখানে ভাস্কর জানতে পারে যে বেশ কিছুদিন ধরে শ্রাবণী কোনো এক বিষয়ে বেশ চিন্তায় ছিল। ঠিক তখনই কিশোর জানায় যে এটা কোনো পারিবারিক সমস্যা ছিল না, তা না হলে শ্রাবণী অবশ্যই এই ব্যাপারে কিশোরকে জানাতো। এরপর ভাস্কররা ওই বাস স্ট্যান্ডের সিসি ফুটেজ চেক করে আর দেখতে পায় যে ওই বাস স্ট্যান্ড থেকেই বাসেই উঠেনি শ্রাবণী, বরং ওই বাস স্ট্যান্ড থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল শ্রাবণী। এরপর ভাস্কর কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে লক্ষ্মী কি বিষয়ে চিন্তায় ছিল আর কি কারণেই ওই বাস স্ট্যান্ড থেকে শ্রাবণী নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর এই বিষয়ে চিন্তা করতে করতে তারা একটি চা দোকানে দেখতে পায়, আর যখন এই রোড পার হচ্ছিল তখন জেনে শুনে এক গাড়ি এসে ভাস্করকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ভাস্করকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর ওখানে চলে আসে লক্ষ্মী। লক্ষ্মী ভাস্করকে সেদিন যে চড় মেরেছিল তার জন্য ক্ষমা চায়। তখন ভাস্কর লক্ষ্মীকে বলে যে না, তোমার চড় মারার ব্যাপারটা নিয়ে আমি আমার জীবন বিপন্ন করতে চাইনি, আমি আমার দিদির হত্যাকারীকে ধরতে চাই। এই কথা শুনে লক্ষ্মী খুবই মুগ্ধ হয়ে যায় আর তার দিদির হত্যাকারীকে ধরার জন্য ভাস্করকে সাহায্য করবে বলে। এরপর ভাস্কর, লক্ষ্মী, প্রসাদ ও ইন্দ্রা এই 4 জনে ওই হত্যাকারীর খুঁজে বেরিয়ে পড়ে। আর এরই সময়ে তারা একে অপরের খুব কাছে আসতে থাকে। এক সময় লক্ষ্মীও ভাস্করকে পছন্দ করতে থাকে। পরবর্তী দৃশ্যে ভাস্কর ও লক্ষ্মী সেই মুখোশটির সন্ধানে বেরিয়ে পড়ে, যে মুখোশটি সাইকো কিলার প্রত্যেকটি মৃতদেহের ওপরে রেখে আসতো। এরপর ভাস্কর ও লক্ষ্মী ওই মুখোশের ব্যাপারে একজন মুখোশ প্রস্তুতকারকের সঙ্গে দেখা করে, জানতে পারে যে ওই মুখোশটি ছিল ওই মুখোশ প্রস্তুতকারকের দাদুর আমলে।
এরপর ক্রাইম স্পট থেকে পাওয়া কিছু গাড়ির টায়ারের ছাপের সম্বন্ধে এক টায়ার প্রস্তুতকারকের সঙ্গে দেখা করে। আর ওই টায়ার প্রস্তুতকারক এই ছাপটিকে দেখে বলে এটি নিঃসন্দেহে একটি ট্যাক্সি ছিল। এরপর ভাস্কর ও লক্ষ্মী কিছু তথ্য জানার জন্য কর্ণাটক রাজ্যে সেই সিআই অফিসার শঙ্করের সঙ্গে দেখা করে, কেননা এত বছর ধরে এই শঙ্করই এই কেসের তদন্ত করছিল। শঙ্করও ভাস্করদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর তাদেরকে থানায় গিয়ে এই কেসের ব্যাপারে ফাইলগুলোকে চেক করতে বলে। সেই মতো ভাস্কর আর লক্ষ্মী থানায় গিয়ে পৌঁছায়। তারা গিয়ে দেখে যে মৃতদেহগুলি সাদা শাড়ি পরনে থাকলেও শ্রাবণীর পরনে থাকা শাড়িটি ছিল ভিন্ন। ভাস্কর সেই সময় ওই সাদা শাড়িতে একটি সিল দেখতে পায়। অক্ষরগুলো অস্পষ্ট হলেও ভাস্কর কিছু অক্ষর নোট করে নেয় এবং পরক্ষণে জানতে পারে যে ওই সাদা শাড়িটি ছিল হায়দ্রাবাদে কোনো একটা হসপিটালের। কিন্তু ভাস্কর কিছুতেই বুঝে উঠতে পারছিল না শ্রাবণীর দেহ কর্ণাটকে পাওয়া গিয়েছিল, কিন্তু কোথা থেকে হায়দ্রাবাদের এই সাদা শাড়িটি এলো। তখন শ্রাবণী বলে যে আমার দিদির হত্যার জন্য এই হসপিটাল কোনো না কোনোভাবেই জড়িত আছে। আর ও ওই অক্ষরগুলি নিয়ে বিশ্লেষণ করে জানতে পারে ওই সিলটি ইয়েস নাম দিয়ে শেষ হওয়া কোনো ডাক্তারের নাম হতে পারে। আর ওই ডাক্তার আমির পীর নামে হায়দ্রাবাদের কোনো এক স্থানে কোনো এক হসপিটালে কাজ করে। এরপর ভাস্কররা দেরি না করে হায়দ্রাবাদে আমিরপীর এলাকায় নামের ইএস দিয়ে শেষ হওয়া ডাক্তারের খোঁজ করতে থাকে এবং অবশেষে তারা যোগেশ নামে একজন ডাক্তারের খোঁজ পেয়ে যায়। ডক্টর যোগেশকে ভাস্করেরা শ্রাবণীর ব্যাপারে জিজ্ঞাসা করলে ডক্টর যোগেশ ঘাবড়ে যায়। এতে ভাস্করেরা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে শ্রাবণীর খুনের পিছনে এই ডক্টরটিকে আমরা দেখতে পাচ্ছি সিআই অফিসার সে কিশোরকে গ্রেপ্তার করে নিয়েছে, কেননা সিআই অফিসার ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পেরেছে যে শ্রাবণীকে কোনো সাইকো কিলার নয়, এই কিশোরই তাকে হত্যা করেছে। এরপর যোগেশ ও কিশোরকে এক জায়গায় নিয়ে আসা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারা যায় যে শ্রাবণীকে হত্যা করার পিছনে এদেরই হাত রয়েছে। আরও জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা যায় যে কিশোর শ্রাবণীকে হত্যা করেনি, মূলত কিশোরের দ্বারা শ্রাবণী প্রেগনেন্ট হয়ে যায় আর এই প্রেগনেন্সি নষ্ট করার জন্য ডক্টর যোগেশের কাছে যায়। আর ডক্টর যোগেশ যখন এই নষ্ট করার জন্য অপারেশন করছিল তখন সেখানেই শ্রাবণীর মৃত্যু হয়। আর কিশোর ও ডক্টর যোগেশ যাতে না ধরা পড়ে যায় সেই জন্য এই সাইকো কিলারের ওপর পুরো ঘটনাটি সাজিয়ে দেয়। এরপর একজন হাবিলদার শঙ্কর এসআইকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কিভাবে এই কিশোরকে আসল অপরাধী হিসাবে ধরে ফেললে। উত্তরে এসআই শঙ্কর জানায় যে সাইকো কিলার মহিলাদের হত্যা করার পর মুন্ডু কাটা দেহ পূর্ব দিকে রেখে দিত, কিন্তু এদিকে দেখা যাচ্ছে এই লাশটি ছিল উত্তর দিকে ঘোরানো। আর বডির উপরে যে মুখোশটি রেখেছিল ওটা ছিল প্লাস্টিকের, কিন্তু সাইকো কিলার যে মুখোশটি রাখতো সেটি ছিল কাঠের। এরপর আমরা দেখতে পাচ্ছি ভাস্কর বাড়িতে ফিরে আবারও এইসব তথ্য নিয়ে সে ভাবতে থাকে। ভাস্কর লক্ষ্য করে যে যোগেশ শ্রাবণীর হাতে অতিরিক্ত আঙুল কেটে দিয়েছিল। এর কথা ভাবতে ভাবতে ভাস্করের হঠাৎ মনে পড়ে যায় সেই জনের কথা, যে কিনা ভাস্করের কাছে এসেছিল মোবাইল ফোনের সন্ধানে। তখন ভাস্করের মনে পড়ে যায় যে জনকে মোবাইলটি ফেরত দেওয়ার আগে সবকিছু সে কম্পিউটারে লোড করে নিয়েছিল এবং দেখেছিল যে ওই ভিডিওতে জন যে মহিলাটির সঙ্গে দেখা করতে গিয়েছিল তার 6টি আঙুল ছিল আর গলায় যে লকেটটি জুটছিল সেটি ছিল শিবলিঙ্গের লকেট, যেমনটা সে ছোটবেলায় রহিমাদের বাড়িতে পেয়েছিল। অতএব এই সাইকো কিলার সেই খুনের সঙ্গে জড়িত যেই খুনের জন্য তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর আমরা আবারও সেই সাইকো কিলারকে দেখি যে কিনা অদ্ভুত বেশভূষা ধারণ করে তার পরবর্তী ভিকটিমসকে আবারই মেরে ফেলেছে সেই একই রকম পদ্ধতিতে। আমরা পরের দিনই দেখতে পাচ্ছি ভাস্কর লক্ষ্মীদের সাথে নিয়ে সেই জনদের বাড়িতে যায়, যেখানে জন তার স্ত্রীকে নিয়ে বিলাসবহুল বাড়িতে বসবাস করত। ভাস্কর জনকে জিজ্ঞাসাবাদ করলে উত্তরে জন জানায় সে আনন্দ উপভোগ করার জন্য এই ধরনের মহিলাদের বিভিন্ন রিসোর্টে নিয়ে যায়, কিন্তু সে কখনো কারোকে হত্যা করেনি। এতে ভাস্কর বিশ্বাস করে নেয়, কেননা জনের মোবাইলে অতিরিক্ত যে মহিলাদের ফটো পাওয়া গিয়েছিল তাদের সঙ্গে কোনো মিলবি পাওয়া যায়নি। এরপর ভাস্কর ওই মহিলাটির ছবি দেখায় আর ছবিটি দেখেই জন বলে ওই দিন মহিলাটি বোরখা পরে বসেছিল আর সে নিজে থেকেই জনকে ইশারা করছিল। এই দেখে জন ওই মহিলাটিকে একটি রুমে নিয়ে যায়, কিন্তু সেখানে এক মহিলা আসে আর সে জনকে চড় মেরে ওই বোরখাওয়ালা মহিলাটিকে ওখান থেকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি শঙ্করের কাছে একটি ফোন আসে আর সেই ফোনে খবর পাওয়া যায় যে তেলেঙ্গানা রাজ্যের একটি জঙ্গলে আবার একটি মুন্ডু কাটা লাশ। বাড়িতে ফিরে ওই সাইকো কিলারকে নিয়ে আরও ভাবতে থাকে।
ভাস্কর বলে ওই দিন জনের সাথে যাওয়া ওই মহিলাটি একজন পতিতা ছিল। তখন উত্তরে লক্ষ্মী বলে পতিতাদেরও তো ফ্যামিলি আছে, তো ওই দিন ওই মহিলাটি মারা যাওয়ার পর কেন তারা কোনো রিপোর্ট করেনি। এই ব্যাপারে নিশ্চিত হতে ওই রিসোর্টের সেই ওয়াচম্যানকে তারা ধরে আনে, যে কিনা জনের মোবাইল পেয়ে বিক্রি করে দিয়েছিল। এরপর ওই ওয়াচম্যানকে ওই রিসোর্টে আসা দুই মহিলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ওয়াচম্যান জানায় ওই দিন দুটি মহিলা বোরখা পরে এক হন্ডা সিটি গাড়িতে করে এসেছিল। একজন বোরখা পরে জনের রুমে বসে থাকলে আর একজন গাড়ি পার্ক করতে গিয়েছিল। পরবর্তীতে ওই বোরখাওয়ালা মেয়েটি জনের রুমে আসে আর জনকে মারধর করে ওই মহিলাটিকে ওখান থেকে নিয়ে যায়। ওয়াচম্যান এও জানায় জনকে যে মহিলাটি মারছিল ওটা মহিলা হলেও জনের রুমে যে মহিলাটি বসেছিল ওটা কিন্তু মহিলা নয়, ওটা একজন হিজড়ে ছিল। এই ব্যাপারে ভাস্কর নিশ্চিত করতে জনকে ফোন করে আর এতে জন স্বীকারও করে নেয়। আর জন এও জানায় ওই দিন ওর স্ত্রী পাশে থাকার জন্য এই কথাটা বলতে দ্বিধাবোধ করছিল। এরপর ভাস্কর নিশ্চিত হয়ে যায় যে ওই সাইকো কিলার মহিলাগুলোকে মারছিল আদৌ ওরা মহিলা নয়, ওরা ছিল ট্রান্সজেন্ডার অর্থাৎ হিজড়ে। কিন্তু কে এই সাইকো কিলার মোটেও বুঝে উঠতে পারছিল না। তো বন্ধুরা, এই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, পরবর্তী পার্ট আমি অবশ্যই নিয়ে আসব। তো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা।